রুডির কথা মতো অনির্বাণ আদিত্যর কাছে সুদীপা ও রিতমের ছবি দেখাতে আসলে আদিত্য অনির্বাণের হাত থেকে ছবিগুলো নিয়ে নেয় এবং ছিঁড়ে ফেলে এবং অনির্বাণকে উচিত শিক্ষা দিয়ে অনির্বাণের মুখ থেকে সমস্ত সত্যি জেনে নিল। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই দেখা যায় রুডি সুদীপা আর রিতম বাসুর ছবিগুলো হাতে নিয়ে বলে, এগুলো আদিত্যকে দেখিয়ে দিও। তখনই আদিত্যর মেজ অনির্বাণ রাজি না হলে রুডি বলে ওঠে যে এইগুলো যদি আপনি আদিত্যকে না দেখান তাহলে কিন্তু আমি আপনাকে জেলে দেবো। তখন অনির্বাণ আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায় এবং বাড়িতে ফিরে এসে অনির্বাণ মনে মনে ভয় পেতে থাকে। সে মনে মনে ভাবে কৃষ্ণরায় যা বলেছে সেটা না করলে তাকে জেলে পাঠিয়ে দেবে, আর সেটা যদি করে তাহলে আদিত্যর সামনে তার মুখ দেখানোর জায়গা থাকবে না। অনির্বাণ অনেকক্ষণ দাঁড়িয়ে আদিত্যর ঘরের সামনে কিছুক্ষণ ভাবতে থাকে। তারপর শেষমেশ সাহস করে আদিত্যর ঘরে ঢুকে পড়ে এবং অনির্বাণ ঢুকে আদিত্যকে বলে, আদিত্য, তোর সঙ্গে একটু কথা ছিল। তখন আদিত্য বলে, বলো মিসদা, কী কথা? তখন অনির্বাণ পকেট থেকে সেই ছবিগুলো বের করে এবং আদিত্যকে দেখায়। অনির্বাণ তখন মাথা নিচু করে বলে, এই ছবিগুলো আমিই তুলেছি। আমি জানি সুদীপা আর রিতমের মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে। এই কথাটা বলে অনির্বাণ চুপ করে থাকে। সে ভেবেছিল আদিত্য হয়তো এটা শুনে ফেটে পড়বে, কিন্তু আদিত্য কিছুই বলে না। আদিত্য ছবিগুলো হাতে নেয় এবং আদিত্য ছবিগুলো ছিঁড়ে ফেলে। এদিকে এটা দেখে অনির্বাণ থমকে যায়। তখন আদিত্য ঠান্ডা গলায় বলে, মেজদা, আমি জানি তুই এইগুলো নিজে তুলিসনি। তুই কারোর কথা মতো এই ছবিগুলো আমাকে দেখাতে এসেছিস। এটা আমি চোখ বন্ধ করে বুঝতে পারছি। এটা শুনে তো অনির্বাণ ভয় পেতে শুরু করে। আদিত্য তখন অনির্বাণের কাছে এগিয়ে এসে বলে যে, দাদা, তুই সত্যিটা বল, কার কথায় এমনটা করছিস? কার নাম আছে এর পেছনে? এটা কি কৃষ্ণরায়ের কথা মতো করছিস, তাই না? এই কথা শুনেই অনির্বাণ মুখ তুলে তাকায় আদিত্যর দেখে এবং অনির্বাণ তখন বলে, আমি আমি ওর কাজটা করতে চাইনি, আমাকে করতে বাধ্য করেছে। ও ও আমাকে ভয় দেখেছে, জাল ওষুধের কাগজে সই করিয়ে নিয়েছে আমাকে দিয়ে এবং আমাকে আটকে দিয়েছে। আমি না করলে ও আমাকে জেলে দেবে বলেছে। এই কথা শুনে আদিত্য রেগে যায় এবং বলে যে, আমি জানতাম তুই এমন কিছু করতে পাস না। তুই কৃষ্ণরায়ের ফাঁদে পা দিয়ে তুই বড় ভুল করেছিস। যা করার ছিল আমাকে আগে বলেই করতে পারতিস। এই কথা শুনেই অনির্বাণ তখন ভেঙে পড়ে এবং অনির্বাণ বলে, আদিত্য, আমি সত্যিই জানতাম না কি করব। রুডি আমাকে মেরে ফেলবে মনে হয়েছিল, আমি ভয় পেয়ে গেছিলাম। এই কথা শুনে আদিত্য বলে, ঠিক আছে, এখন আমাকে বল কৃষ্ণরায় তোর সাথে ঠিক কী করেছে? অনির্বাণ তখন সব সত্য কথা বলে দেয়, কীভাবে কৃষ্ণরায় তাকে ডেকে নিয়ে গিয়েছিল এবং তাকে কি করে সই করিয়ে নিয়েছিল এবং কিভাবে তাকে হুমকি দিয়েছে। সব শুনে আদিত্য চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর বলে, ওকে আমি ছাড়বো না, তুই ভয় পাবি না দাদা। এবার আমাকে যা করার করতে দে। কৃষ্ণরায় এবার নিজের ফাঁদে নিজেই পড়বে। তখন আদিত্য বলে, এই বাড়ির মানুষ কেউই খারাপ না, এমনকি সুদীপাও না। ওকে কেউ ছুতেও পারবে না। পরমা যখন সুদীপার দায়িত্ব নিতে চায় তখন সেখানে শ্রুতি এসে অপমান করতে থাকে সুদীপাকে নিয়ে। আর তখনই আদিত্য বলে, আপনাকে কে পারমিশন দিয়েছে যে আমার স্ত্রীকে এভাবে আপনি অপমান করার? আপনি এটা করতে পারেন না। আমার স্ত্রীর দায়িত্ব আমি একাই নিতে পারবো। আপনার মেয়ের প্রয়োজনই নেই, আপনার কারোরই প্রয়োজন নেই। তখনই দেখা যায় অব্র বলে ওঠে, হ্যাঁ ঠিক বলেছিস ভাই, ওনাদের কোনো হেল্প লাগবে না, আমাদের আমাদের লাগবে না। চল, আমরা সবাই মিলে সুদীপাকে দেখে রাখবো, সুদীপার খেয়াল রাখবো, সুদীপার কোনো সমস্যা হবে না। তখন শ্রুতি বলে ওঠে, হ্যাঁ, এখন তো সব কিছু করা হয়ে গেছে। আমার মেয়েকে ফুসলিয়ে মেয়ের কাছ থেকে এতগুলো টাকা নিয়েছো, আবার এখন বড় বড় কথা বলছো যে তোমরা পারবে। কারণ এখন তো সব কিছু হয়ে গেছে না, টাকাও নেওয়া হয়ে গেছে, অপারেশনও হয়ে গেছে, এখন আর কি প্রয়োজন? এখন তো আমার মেয়েকে ছুঁড়ে ফেলে দেবে। তখনই দেখা যায় আদিত্য বলে, আপনি এত অপমান করতে পারেন না, আপনি এত কথা কেন বলছেন? তখনই শ্রুতি বলে, আমি আমার মেয়েকে বলছি, তাতে তোমার কি সমস্যা? তুমি এত কথা কেন বলছো? তুমি এসব বিষয় নিয়ে কোনো কথাই বলবে না। তখনই অতনু শ্রুতিকে থামান দিয়ে দেয় এবং বলে, শ্রুতি, এমন কেন করছো? ওদের বাড়িতে এসে তুমি এরকম ব্যবহার করতে পারো না। তখন পরমা বলে, মা তুমি চুপ করো না। তখন শ্রুতি বলে, হ্যাঁ, উচিত কথা বললেই তো দোষ। আমি আগে যেটা জিজ্ঞাসা করেছি সেটা আদিত্য বলুক। আদিত্যর এত গায়ে কেন লাগছে পরমাকে কথা শোনালে? তখনই আদিত্য বলে, হ্যাঁ লাগবেই তো, কারণ পরমা আমার বৌদি হয়, আমার দাদার স্ত্রী হয়, আমি পরমার দেওর হই, তাই আমার তো অসুবিধা হবেই। কথাটা শুনে সবাই চমকে যায়। আর তখন শ্রুতি বলে, বাহ আদিত্য, তুমি কথা ঘোরাতেও পারো। তুমি এখন আমার মেয়েকে এরকম করে কথা শোনাচ্ছ? এরপর অতনু বলে, শ্রুতি, কি হচ্ছে কি? থামো তো, তোমাকে থামতে বলছি তো। তুমি ওনাদের বাড়িতে এসে এরকম করে কেন কথা বলছো? তুমি এরকম করতে পারো না। তখনই দেখা যায় পরমাও কান্নায় ভেঙে পড়ে এবং বলে, মা তুমি এটা কি করছো? তুমি এরকমটা করো না।
আমি সুদীপার জন্য সব কিছু করতে পারি। সুদীপার জন্য আমি সব কিছু করেছি। তখনই শ্রুতি বলে, কিসের জন্য পরমা? ওই মেয়েটার জন্য এত দরদ কিসের? আমার মনে হয় আমাদের থেকে ওই সুদীপাই তোর কাছে বেশি আপন হয়ে গেল এখন। তুই কেন ওই মেয়ের কোনো খবর নিবি না, কোনো দায়িত্ব নিবি না তুই? আমি আয়া রেখে দেবো, তোর বাবাকে বলে আয়া রেখে দেবো। তাহলে এত কথা কেন উঠছে? তখনই দেখা যায় পরমা বলে, চুপ করো না তুমি, আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না। মা, তুমি চলে যাও। এরপর পরমা তার বাবাকে বলছে যে মাকে নিয়ে বাড়ি চলে যেতে। তখনই অতুলবাবু শ্রুতিকে বলছে, শ্রুতি অনেক হয়েছে, এবার চলো এখান থেকে। তখনই শ্রুতি বলে, অতুল তুমি এবার থামো তো, আমার ব্যাপারে কথা বলবে না তুমি। আমি আর আমার মেয়ের ব্যাপারে কোনো কথাই বলবে না। আমার মেয়ে যেটা করছে সেটা ঠিক না, আমি ওকে কোনো রকমভাবে এটা করতে দেব না। তখনই পিছন থেকে জানকী বলে ওঠে, কেন করবে না? অবশ্যই করবে। পরমা সুদীপার দায়িত্ব নেবে, নিতেই হবে। এই কথাটা শুনে সবাই চমকে যায়। আর পরমাও তো এই কথা শুনে অবাক হয়ে যায় যে এটা কি বলছে সুদীপার পিসি। তখনই দেখা যায় শ্রুতি বলে, আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি আপনার কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলার চেষ্টা করছেন? তখনই দেখা যায় জানকী বলে ওঠে, কি বলার চেষ্টা করছি বুঝতে পারছেন না? আমি তো সবার সামনেই বলছি সুদীপার দায়িত্ব পরমাই নেবে, কারণ ওর দায়িত্ব নেওয়ার অধিকার আছে। তখনই শ্রুতি বলে, মানে আপনার কাছ থেকে শুনতে হবে? কাজের মেয়ের কাছ থেকে আমাকে জ্ঞান নিতে হবে? এটা আমি শুনতে পারবো না, আমি এটা করতেও পারবো না। তখনই আদিত্য বলে, আপনি ভুল করছেন, উনি কাজের লোক না, উনি সুদীপার পিসির মতো। তখনই দেখা যায় একথা শুনে পরমা খুব কষ্ট পেয়ে যায় আর তার মার কথা শুনতে থাকে। এরপর দেখা যায় শ্রুতি বলে, পিসির মতো? পিসি তো নয়, রক্তের সম্পর্ক থাকলে হতো, কারণ ওর সঙ্গে তো সুদীপার কোনো রক্তের সম্পর্ক নেই। তাহলে এত কথা কেন? আমি এত কথা শুনতে চাচ্ছি না। যেখানে রক্তের সম্পর্ক নেই সেখানে তো এত কথা আসে না। এরপরে জানকী মনে মনে বলে, এখন যদি আমি সত্যিটা বলে দিই তাহলে কি হবে? আমি এখন সত্যিটা কি বলেই দেব? কারণ উনি অনেক বেশি বাড়াবাড়ি করছে, আমার দিদিমণিকে কথা শোনাচ্ছে। দিদিমণির সবচেয়ে আপন একমাত্র ওই পরমাই, ওরা দুজন এখন এক হয়েছে, এই জন্য আমাকে সব কিছু করতে হবে। এরপরে সেই মুহূর্তে দেখা যায় অব্র বলে ওঠে, চুপ করুন আপনি, আর আমাদের ব্যাপারে কোনো কথা বলবেন না। আমাদের বাড়ির ব্যাপারে আপনাকে এত কথা কে বলতে বলেছে? আমাদের বাড়ির ব্যাপারে মাথা ঘামাবেন না, আপনাকে এই পারমিশন আমরা কেউ দেইনি, তাই বলছি আপনি চুপ করে থাকুন। তখনই পরমা বলে, হ্যাঁ মাম্মা, তুমি এখন এখান থেকে চলে যাও। তখনই গায়ত্রী রেগে যায় আর বলে, ব্যাস অনেক হয়েছে, আপনি এই বাড়িতে এসেছেন, ভালোভাবে থাকলে থাকুন, না হলে চলে যান। আমরা ড্রয়িং রুমে দাঁড়িয়ে আমাদের কথা শোনাচ্ছেন, এটা ভালো দেখায় না। আপনাকে এই বাড়িতে গলাবাজি করতে দেব না। আপনারা কি মনে করেছেন আমার বাড়িতে আপনি গলাবাজি করবেন? সেটা আমি মেনে নেব না। তখনই শ্রুতি অতনুকে বলে, দেখেছো, তোমার মেয়ের বাড়িতে এসে আমার এত কথা শুনতে হচ্ছে, আমি এটা মানতে পারছি না। তখনই দেখা যায় ইন্দ্রা বলে, দিদি অনেক হয়েছে, আর কথা বাড়াবেন না। আমরা সবাই আসছি সুদীপাকে দেখার জন্য, আপনার মেয়েকে দেখতে হবে না, কিন্তু আপনিও আর কথা বাড়াবেন না। অনেক কথা শুনিয়ে ফেলেছেন আমাদের, আর শোনাতে পারবেন না। আপনার মেয়েকে আপনি যেটা বলবেন সেটাই করব আমরা। এরপরেই গায়ত্রী বল, হ্যাঁ, আপনার মেয়েকে আমরা সুদীপার ধারে কাছেও আসতে দেবো না। আর টাকা, আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে, কিন্তু এখন আর কোনো কথা শোনাবেন না আপনি, দয়া করে আপনি কোনো কথাই বলবেন না। তখনই অব্র বলে, মা চুপ করো, অনেক হয়ে গেছে। তখনই গায়ত্রী বলে, অব্র অনেক হয়েছে, অনেকক্ষণ ধরেই দেখছি এই বিয়ান সবাইকে নিয়ে অপমান করছে। কেন অপমান করবে? আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি এখন এখান থেকে চলে যান, আপনাকে এখানে আর এখন প্রয়োজন নেই। এরপর সেখান থেকে চলে যায় শ্রুতি। তখনই গায়ত্রী সুদীপাকে নিয়ে ভেতরে চলে গেলে পরমা চলে আসে আর বলে, মা আমি নিয়ে যাচ্ছি, তুমি আমাকে ভুল বুঝো না মা, আমাকে কথা শোনাও না মা। তখন গায়ত্রী বলে, অনেক হয়েছে পরমা, তোমার জন্য তোমার মা কত কথাই বলে গেল, আমাদেরকে অপমান করে গেল। এরপর দেখা যায় সুদীপাকে নিয়ে তারা ভেতরে চলে যায়। এরপর অতনু জানকীর কাছে এসে হাত জোর করে বলে, পরমা সত্যিটা বলতে নিষেধ করে। তখনই পরমা সেগুলো দেখে ফেলে এবং অবাক হয়ে যায় আর বলে, পাপার মাঝখানে আর জানকী পিসির মাঝখানে কিছু একটা তো আছেই, আমাকে জানতেই হবে, আমাকে সব কিছু জানতেই হবে। এরপর দেখা যায় জানকী ওখান থেকে চলে গেলেই তখন অতনুর কাছে চলে আসে পরমা এবং সেই লকেটটি দেখিয়ে বলে, পাপা এটা কার? এটা আমাদের বাড়িতে কেন? তোমার আলমারিতে এটা কি করছিল? এটা আমাকে বলো, এটার সঙ্গে কি সম্পর্ক আছে তোমার?
তখনই অতনু এটা দেখে ভয় পেয়ে যায় আর বলে, পরমা তুমি ভুল বুঝছো আমাকে, আমি এটা কখনো দেখিনি, এটা চিনিও না, এটা কার আমি তা জানি না, আমার আলমারিতে কীভাবে এসেছে সেটাও জানি না, তুমি আমাকে ভুল বুঝছো। এই বলে সেখান থেকে অতনু চলে যায়। আর তখনই পরমা বুঝে যায় অতনু কী যেন একটা লুকাচ্ছে পরমার কাছ থেকে। তখন পরমা বলে, আমি আগে সুদীপা সুস্থ হোক, তারপর আমরা দুজন মিলে সব কিছু বের করে ফেলবো, আর সুদীপার পরিচয়টাও তাকে জানাতে দেবো। এখন আমি চুপ করে থাকাটাই বেস্ট হবে। এরপরে দেখা যায় সুদীপাকে কাপড় চেঞ্জ করে আদিত্য তার ঘরে নিয়ে শুয়ে দেয়। তখনই সেখানে জানকু এসে বলে, দিদিমণি কষ্ট পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এখানে জামাই আছে, ভাই আছে, তোমার সবাই খেয়াল রাখবে, তোমাকে সুস্থ হতেই হবে। এই বলে জানকী বাইরে চলে যায়। আর তখনই আদিত্য তার পাশে আসে। সুদীপা ইশারায় সিঁদুরের কৌটোটা দেখায়। কৌটোটা হাতে নিয়ে আদিত্য বলে, এটা কি তুমি চাইছো? তখনই সুদীপা হাত নামিয়ে ফেলে এবং আদিত্য বুঝে ফেলে যে সুদীপা এটাই চাইছে। তখন জানকী এসে আদিত্যর হাত থেকে সিঁদুরের কৌটোটা নিয়ে নেয় এবং সুদীপাকে পড়াতে যাবে বলে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সেখানে অব্র আর পরমা চলে আসে এবং সুদীপার পিসিকে পরমা থামিয়ে দেয় এবং বলে, আদিত্য সিঁদুরের কৌটোটা তুমি নাও এবং তুমিই পরে দাও সিঁদুরটাকা। তখনই আদিত্য সিঁদুরের কৌটোটা হাতে নিয়ে বলে, এখন আমি কি করব? তখনই গায়ত্রী বলে, তুমি কি করবে বুঝতে পারছো না, সিঁদুরটা তুমিই পরিয়ে দাও, আমি বলছি তুমিই পরে দাও। তখনই আদিত্য সুদীপাকে সিঁদুরটা পরিয়ে দেয়। তখনই অব্র এটা দেখে খুশি হয় এবং মনে মনে বলে, পরমা তাহলে সব কিছু মেনে নিচ্ছে, পরমা তাহলে আদিত্যর বৌদি হয়ে ওঠার চেষ্টা করছে, আমি বিনা কারণেই পরমাকে ভুল বুঝেছি এতদিন। আসলে পরমা সেরকম মেয়েই নয়, ও অনেক ভদ্র, অনেক ভালো। এরপর দেখা যায় সবগুলো দেখে জানকী খুব খুশি হয় এবং মনে মনে বলে, আমাকে এখানে থাকতেই হবে, দিদিমণির সংসার বাঁচানোর জন্য এখানে আমাকে থাকতেই হবে, দিদিমণি আর পরমার সব কিছু এক করতেই হবে, ওদেরকে সত্যটা জানিয়ে দিতে হবে, যতদিন না বলা হয় আমি এখানেই থাকবো, এক পাও নড়বো না এখান থেকে। এরপর ডক্টর এসে সুদীপাকে দেখে বলে, বেশি সমস্যা নাই, যদি কোনো শক পায় তাহলে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। এরপর অন্যদিকে দেখা যায় আদিত্যর মেজেদাকে রুডি ছলে বলে ডেকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে একটা সিগনেচার করিয়ে নেয়। আর তখনই রুডি সামনে এলে মেজদাদা ভয় পেয়ে যায় এবং বলে, আপনি আপনি এখানে কি করছেন? আর তখনই রুডি বলে, হ্যাঁ, আপনি যে সিগনেচার সইটা করেছেন না, এটা কিসের জন্য তা কি আপনি জানেন? তখনই দেখা যায় আদিত্যর মেজদা বলে, কিসের জন্য? আমি কিছুই জানি না, আমি এটা করতে চাই না, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই না। তখনই রুডি বলে, আপনি এই জাল ওষুধের সঙ্গে জড়িয়ে আছেন, আপনারই এই জাল ওষুধের চক্র, আমি এটা আপনার সাইন নিয়ে নিয়েছি, আপনি যদি আমার কথা মতো না চলেন আমি এটা থানায় দিয়ে দেবো, আর আপনি সারা জীবনের মতো জেলে যাবেন, তাই বলছি আমার কথা মেনে নিন, তাহলে আপনার কিছুই হবে না।